যে আজকের আলোচনা সবচেয়ে যে জটিল জিনিস, আসলে জটিল না, কিন্তু যে জিনিস মানুষ জানে না, ওই যে বিষয়ে আলোচনা হয় না, যে বিষয় দেখা যায় না, যে বিষয়ে জ্ঞান অর্জন সহজ হয় না, ওটাকে জটিল মনে হয়। দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো, আমাদের সমাজে, আমাদের দেশে এই বিষয়টা নিয়ে, খেলাফতের প্রয়োজনীয়তা, খেলাফত কেন দরকার, খেলাফত ব্যবস্থা কি, এটা নিয়ে মৌলিকভাবে আলোচনা হয় না। বিক্ষিপ্তভাবে এটার কিছু অংশ ধরে আলোচনা করা হয়। সেটা এটার পক্ষে যারা বলে তারাও খুব সামান্য অংশ বিক্ষিপ্তভাবে নিয়ে আসে, যারা বিরুদ্ধে বলে তারাও ওই বিষয়গুলো নিয়ে আসে। খেলাফত ব্যবস্থা আসলে কি, এর ফায়দা কি, এর দরকার কি, এই আলাপগুলো আমাদের দেশে হয় না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের দেশের 90% মানুষ খেলাফত ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী শরিয়া শাসনকে পছন্দ করে। এটা আমি মাহফুজ খন্দকার কিংবা এখানে যারা ইসলামপন্থী বসে আছে তাদের কথা না। বিশ্বের অন্যতম বড় একটা রিসার্চ সেন্টার আছে যারা জরিপ করে, এটা এর মধ্যে একটা নাম হলো পিউ রিসার্চ সেন্টার। আপনারা অনেকে নাম শুনে থাকবেন। এটা বিশ্বের অনেক সবচেয়ে বড় যে গবেষণা প্রতিষ্ঠানগুলো যেগুলো জরিপ করে থাকে এর মধ্যে একটা। সর্বশেষ এর আগে 2013 সালে তারা একটা জরিপ চালাইছিল বাংলাদেশে। সেখানে প্রায় 80% মানুষ, বাংলাদেশের 80% মানুষ শরিয়া শাসনকে সমর্থন করে, শরিয়া শাসন আসুক তা চায়। এটা বাংলাদেশি সংস্থা না, এটা পশ্চিমা সংস্থা। সর্বশেষ 2025 সালের জানুয়ারিতে তারা আরেকটা পেপার প্রকাশ করে। এখানে তারা বলছে প্রতি 10 জনের 9 জনই ইসলামী শাসন ব্যবস্থা চায়। আমার মনে হয় আপনাদের এইখানে যারা আছেন 99% মানুষ এই কথাটা আজকে জানলেন। পশ্চিমা একটা সংস্থা গবেষণা চালাচ্ছে, জরিপ চালাচ্ছে, সেখানে উঠে আসছে যে শতকরা 90% মানুষ ইসলামী শাসন পছন্দ করে, চায়। এই আলাপটা আমাদের সমাজে, আমরা আমাদের ইসলামী স্কলাররা যারা শরিয়া চায়ও, তারাও এই জিনিসটা সমাজে প্রতিষ্ঠা করতে পারে নাই, সমাজে ছড়াই দিতে পারে নাই, প্রতিষ্ঠা তো দূরের কথা। এজন্য বিষয়টা জটিল, কারণ এটা নিয়ে আলোচনা হয় না। শরিয়া কি খায় না পড়ে, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। খেলাফত ব্যবস্থা কি আমরা কিছুই জানি না। আমাদেরকে যে ধারণা খেলাফত বিরোধীরা দিয়ে থাকে, ওই ধারণার উপরেই আমরা চলি। যেমন খেলাফত ব্যবস্থার, ইসলামী শাসন ব্যবস্থার যারা বিরোধী, তারা প্রথমত খেলাফতের আলোচনা আসলে ইসলামী শরিয়ার আলোচনা আসলে প্রথমে নিয়ে আসে হলো মেয়েদেরকে বোরকা পরাইয়া ফেলবে, চুরি করলে হাত কেটে ফেলবে, কিংবা ধর্ষণ করলে পাথর মেরে মারবে, কেউ হত্যা করলে জবাই করে দেবে, এগুলো প্রথমে নিয়ে আসে। কিন্তু একটা খেলাফত ব্যবস্থা, একটা ইসলামী শাসন ব্যবস্থার খুব সামান্য একটা অংশ হলো আইন। উদাহরণস্বরূপ যদি আপনারা বুঝেন, বর্তমানে আফগানিস্তানে, আপনারা যেহেতু ইসলামী বিষয়ে আগ্রহ রাখেন, নিশ্চয়ই আফগানিস্তানের বিষয়ে ধারণা রাখেন। সেখানে বর্তমান যে সেট আপ, এই সেট আপের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হলেন যিনি আব্দুল হক হক্কানি, তিনি আব্দুল হাকিম হক্কানি, যিনি আইন বিষয়ে দায়িত্বে আছেন, প্রধান বিচারপতির দায়িত্বে আছেন। তিনি এই শাসনগুলো কার্যকর করেন। কিন্তু তালেবানের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এবং তালেবানের 4 জন প্রতিষ্ঠাতার একজন মোল্লা আব্দুল গনির বারাদার, তিনি নিয়ন্ত্রণ করেন অর্থনৈতিক সেক্টরটা। মোল্লা ওমরের সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখন প্রধানমন্ত্রী। মোল্লা ওমরের সময় যিনি তথ্যমন্ত্রী ছিলেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী।
মোল্লা ওমরের সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি এখন উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রধানমন্ত্রী। বোঝা গেল যে ইসলামী শাসন ব্যবস্থার ওরা যা দেখায়, পশ্চিমারা যেটা দেখায় কিংবা আমাদের সমাজে সেকুলাররা যা দেখায়, ইসলামী শাসন ব্যবস্থা মানেই শুধুমাত্র শাসন ভারের মধ্যে, শাসন কার্যের মধ্যে আইন কার্যকর করা। ইসলামী শাসন ব্যবস্থা মানেই কেউ চুরি করবে তাকে ধরে এনে হাত কাটা, মানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে এই কাজটাই করবে। তো যদি এটাই করা হতো তাহলে এখন আফগানিস্তানে তালেবানের প্রধান কাজে তো এটাই হতো নাকি? আফগানিস্তানে তো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে তো তাদের কাজ শুধুমাত্র মানে হাত কাটা, গলা কাটা কিংবা বোরকা পড়তে বাধ্য করা এই ধরনের, এবং কি গুরুত্বপূর্ণ লোকেদেরও এই কাজের জন্য বিচার বিভাগের জন্য দেওয়া হয়নি। বরং আমরা দেখি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক যিনি মোল্লা ওমরের পরে তালেবানের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি দেখতেছেন হলো অর্থনৈতিক বিভাগটা ডেপুটি প্রধানমন্ত্রী হয়। এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থা, এটাই হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার খুব সামান্য একটা অংশ হলো বিচার ব্যবস্থা। যেমন বাংলাদেশ রাষ্ট্রের অনেকগুলো বিভাগের মধ্যে একটা বিভাগ হলো বিচার বিভাগ, অনেকগুলো মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় হলো বিচার, যেটা মানুষ অপরাধ করলে মানুষকে শাস্তি দেওয়ার জন্য করা হয়। এটা সব জায়গায় আছে, সৌদি আরবে আছে, এটা পশ্চিমা রাষ্ট্রগুলোতে আছে। কিন্তু মূল জায়গা যেটা, তালেবানের শাসন আসলে ডলারের দাম বেড়ে যাবে, এই আলাপ কোনোদিন আমাদের, মানে ডলারের দাম কমে যাবে, আফগান মুদ্রার দাম বেড়ে যাবে, এই আলাপ কখনো আমাদের দেশের ইসলামপন্থীরাও করছে? কারণ এই জিনিসটা মাথা থেকে সরাই দেওয়া হয়েছে যে ইসলামী শাসন আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। এই আলাপটা কোনোভাবেই আলোচনার মধ্যে আসতে দেওয়া হয়নি। এতে করে যারা ইসলাম বিরোধী তারা যেমন এই বিষয়টার উপরে শুধু ফোকাস করে যে ইসলামী শাসন আসা মানে এখানে এটা কার্যকর হবে, এই শাস্তি কার্যকর হবে, এই শাস্তি কার্যকর হবে, এবং দুর্ভাগ্যজনকভাবে ইসলামপন্থীরাও এই আলাপগুলোকে কাউন্টার এবং এই আলাপগুলোর ব্যাখ্যা দেওয়া সময় নষ্ট করতেছে। তালেবানের শাসন কিংবা ইসলামী শাসন পূর্বে 100 বছর আগ পর্যন্ত তো পৃথিবীতে খেলাফত ব্যবস্থা কোথাও না কোথাও ছিল। আপনি যেখানেই যাবেন বিচার বিভাগ একটা সামান্য অংশ। ইসলামী শাসনের মূল বিষয় হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষ তার অধিকার ফিরে পাবে। এখানে কেউ ছোট বড় হবে না। একজন শাসককে একজন সাধারণ থেকে সাধারণ মানুষ প্রশ্ন করতে পারবে। শাসক শ্রেণী এবং যারা জনগণ এদের মধ্যে কোনো বিভেদ হবে না। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা কেমন? ইসলামী শাসন ব্যবস্থা আজকে আমরা এক ধরনের আছি, আফ্রিকার মানুষ আরেক ধরনের অধিকার পায়, সৌদি আরবের মানুষ আরেক ধরনের অধিকার পায়, পশ্চিমের মানুষ আরেক ধরনের অধিকার পায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য হলো, আপনি যদি আজকে ইসলামী শাসন ব্যবস্থা হতো, পুরো পৃথিবীর যেটুকুর মধ্যে খেলাফত ব্যবস্থা থাকবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, প্রতিটা মানুষের অধিকার সমান হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেন যে আরব রাষ্ট্রগুলোতে প্রতি বছর যে ধরনের খাবার নষ্ট হয়, এই খাবার দিয়ে আফ্রিকার রাষ্ট্রগুলো, এটা জরিপে দেখা গেছে, আফ্রিকার রাষ্ট্রগুলো এই খাবারটাই যদি ওখানে দেওয়া হয় তাদের মধ্যে আর দুর্ভিক্ষ থাকবে না। ইসলামী শাসন হলো এইখানে যেভাবে মানুষ না খেয়ে মরতেছে, আরেক অংশ খাবার নষ্ট করতেছে, এই বৈষম্য থাকবে না। ইসলামী শাসন ব্যবস্থার প্রধান কাজ হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, না মানুষেরকে শুধু হাত কাটা আর গলা কাটা। এই জায়গাটা দুর্ভাগ্যজনকভাবে ইসলামপন্থীরাও এই আলাপটাকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমাদের সমাজে আপনারা যারা ইসলামী শাসন ব্যবস্থা চান, অন্যদের কথা বাদ দিলাম, আপনারা আপনাদের পরিবার, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা,
আপনি নিজে ইসলামী শাসন ব্যবস্থার সুফলগুলো আপনাকে যদি বলতে বলা হয়, আপনার আহলিয়া যদি আপনাকে বলে আপনি যে ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছেন লাভ কি হবে, আপনি তাকে তো আপনি বলার কথা, বলতে পারার কথা, তুমি যে সয়াবিন তেল ব্যবহার করো বাসার মধ্যে, এটার মধ্যে যে ভেজাল, ইসলামী শাসন ব্যবস্থা আসলে এই ভেজালটুকু থাকবে না। আমি যে সবজি খাচ্ছি এটার মধ্যে ফরমালিন আছে, ইসলামী শাসন ব্যবস্থায় এই ফরমালিন মুক্ত সবজি আমি পাবো। ইসলামী শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো, যেটা আমরা আফগানিস্তানে এখন দেখতে পাচ্ছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ইসলামী শাসন ব্যবস্থার লক্ষ্য এটা না যে কাউকে পিটানো, মানুষের হাত কাটা। এগুলো প্রতিটা শাসনের একটা রুলস থাকে, কারণ যদি অপরাধে শাস্তি না দেওয়া হয় অপরাধ বেড়ে যাবে। কিন্তু তার মানে শুধু এটাই তো না, আমার অধিকার প্রতিষ্ঠা, আমি কি খাবো, কি করতে পড়াশোনা করব। আজকে আমাদের শ্রেণী বৈষম্য কোন পর্যায়ে আসছে? গ্রামের একটা মানুষ যেটুক পড়াশোনা করার অধিকার পাওয়ার কথা সেটুক পাচ্ছে না। বড় লোকের ছেলেরা এক ধরনের পায়, গরিবের ছেলে আরেক ধরনের পায়। অমুক জেলার মানুষ একটু বেশি অধিকার পায়, অমুক জেলার মানুষ কম অধিকার পায়। কিন্তু ইসলামী এবং রাষ্ট্রগুলো যদি দেখেন, সম্পদে ভরপুর আফ্রিকার রাষ্ট্রগুলো না খেয়ে দুর্ভিক্ষে মারা যাচ্ছে। কিন্তু আপনি অন্য রাষ্ট্রগুলো দেখেন, এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ইসলামী খেলাফত ব্যবস্থার সুবিধা হলো আপনি এই সমাজের বৈষম্য যেটা, এটা ভেঙে যাবে। আপনি আফগানিস্তানে এখন আফগানিস্তানে আপনি এটা পাবেন না যে পশতুনরা বিশেষ সুবিধা প্রাপ্ত কিংবা তাজিকরা সুবিধা কম প্রাপ্ত। আফগানিস্তানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা বারাদার যেমন পশতুন, আবার ডেপুটি প্রধানমন্ত্রী মৌলানা আব্দুল সালাম হানাফি, তিনি একজন তাজিক। এবং সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ, গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ তারা পশতুনদের বাহিরে দিয়ে রাখতেছেন। আপনি ইসলামী শাসন ব্যবস্থা, আমাদের দেশে তো জাতি তো দূরের কথা, দলের বাহিরে পর্যন্ত পদ দেওয়া হয় না। বিএনপি আসলে আওয়ামী মনাদেরকে সরাই দেওয়া হয়, আওয়ামী মনা আসলে বিএনপি মনাদেরকে সরাই দেওয়া হয়। ইসলামী শাসন ব্যবস্থায় আপনাকে ন্যায্যতা দেবে, আপনার অধিকার দেবে। সমাজে ছড়াই দেওয়া হয়েছে যে ইসলামী শাসন আসলে আপনার এই জিনিসটা অফ করে দেওয়া হবে, যেমন গার্মেন্টস অফ করে দেওয়া হবে। খুব কমন এই আলাপগুলো দেখবেন, আপনি ইসলামী শাসনের আলাপ করতে যাবেন, এগুলো নিয়ে কথা বলবে। কেন আমরা গার্মেন্টস অফ করে দেবো? ইসলামে তো পোশাক বানানো হারাম কিছু না, মহিলা পোশাক বানাইলেও ক্ষতি নাই, কিন্তু কাঠামোটা শুধু পরিবর্তন হবে। আপনি মেয়েদেরকে নিয়ে ওইখানে জরিপ চালায় দেখেন, বেশিরভাগ গার্মেন্টসের মেয়েরা নানান রকমের যৌন নির্যাতনের শিকার হয়, ইফটিচিং এর শিকার হয়। ইসলামী শাসন ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, কর্ম জায়গায় কর্ম থাকবে, শুধু ওই বদমাশিটা বন্ধ করে দেবে, এটা তাদের পছন্দ না। তো ইসলামী শাসন ব্যবস্থার দুর্ভাগ্যজনক, আমি আবারও বলতেছি, ইসলামী শাসন ব্যবস্থার এইটা না যে সেকুলাররা কি বলে, দুর্ভাগ্য হলো আমরা ইসলামী শাসন ব্যবস্থার সুফল মানুষের সামনে আমরা তুলে ধরতে পারতেছি। যদি আজকে আমরা ইসলামী শাসন ব্যবস্থার সুফল তুলে ধরতে পারতাম, বর্তমানে বাংলাদেশের যিনি সংবিধান প্রণয়ন কমিটির প্রধান আলী রিয়াজ সাহেব, ওনার একটা রিসার্চ সেন্টার আছে রিজলভ নেটওয়ার্ক নামে। উনি যখন, দুঃখিত আমি বক্তা মানুষ না তো ভাই, গলায় ধরে ফেলতেছে, তো উনি আলী রিয়াজ সাহেবের একটা রিসার্চ সেন্টার আছে, এটার নাম রিজলভ নেটওয়ার্ক, আপনারা ইন্টারনেটে খুঁজলে পাবেন। 2017 সালে এটার পক্ষ থেকে একটা গবেষণা চালানো হয়েছে, জরিপ চালানো হয়েছে। সম্ভবত 4 থেকে 4,500 পরিবারের উপরে রিসার্চ চালানো হয়েছে, জরিপ চালানো হয়েছে। শতকরা 80 লাখ মানুষ ইসলামী ধারার শাসন ব্যবস্থা চাইছে। আলী রিয়াজ সাহেব তো মৌলভী সাহেব না, উনি আমেরিকায় থাকেন, আমেরিকার নাগরিক। ওইখান থেকে সৈয়দা আরেকজন কি জন মহিলা, ওনাদের দুইজনের রিজলভ নেটওয়ার্ক নামে আপনারা ইন্টারনেটে খুঁজলে পাবেন।
এই এই আলাপটা দুর্ভাগ্যজনক, আমাদের দেশের ইসলামপন্থী দলগুলো এই আলাপটাকে সামনে আনতে পারে না। যে বেশিরভাগ, বরং আমি এরকম নেতাকেও চিনি, তারা মানুষকে বলে যে আসলে বাংলাদেশের মানুষ নামাজ কালাম ঠিকই পড়ে, কিন্তু ইসলামী শাসন চায় না। আপনি ভুল ব্যাখ্যা করতেছেন। পশ্চিমারা বাংলাদেশে গবেষণা চালায় দেখতেছে বাংলাদেশের মানুষ ইসলামী ব্যবস্থা চায়, কিন্তু আপনি বলতেছেন ইসলামী ব্যবস্থা চায় না। এইটা আমাদের যে মৌলিক চিন্তার সমস্যা, পড়াশোনার সমস্যা, এটার ফল। আমার গলা ইস্যু হচ্ছে, আমি মনে হয় খুব লম্বা করতে পারবো না। আমি আমার ভাইদেরকে বলবো, প্রথম কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থার উপকারিতাগুলো নিজে বোঝেন। ইসলামী শাসন ব্যবস্থার ভালো কাজগুলো নিজে বুঝে এগুলো মানুষের সামনে উপস্থাপন করেন। মানুষ এমনিতেই এগুলো বোঝা ছাড়াই মানুষ ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করে। পশ্চিমা সংস্থাগুলো বলতেছে, যদি আপনি ভাই বুঝাতে পারেন, আপনাকে এখানে অনেক সহজে আপনি এটা মানুষে একসময় জেগে উঠবে, মানুষে একসময় বলা শুরু করবে যে আমরা এ ধরনের শাসন ব্যবস্থা চাই। এখন প্রশ্ন আসবে, যদি ইসলামী শাসন ব্যবস্থা এত প্রিয় হয়ে থাকে, তা আমাদের দেশের ইসলামী দলগুলোর এই অবস্থা কেন? এগুলোর দলগুলোর নামের সাথে তো অনেকগুলো নামের সাথে খেলাফত শব্দটাও আছে। কারণ হলো, আপনি প্রচলিত সিস্টেমের মধ্যে, আমি গণতন্ত্র, কুফর, হারাম, হালাল ওই আলাপে যাচ্ছি না। ওটার জন্য উলামা ইকরামের কাছ থেকে আপনারা জানবেন, দ্বিমতও আছে। আমি মৌলানা সামিউর রহমতুল্লাহকে, যিনি ফাদার অফ তালেবান বলা হয়, ওনাকেও আমি পছন্দ করি, যিনি অ্যাসেম্বলি ইলেকশন করছেন। ওনাকে বলা হয় তালেবানের বাপ। কিন্তু ভাই, কুফর না জায়েজ না ওই আলাপ পরে এই ব্যবস্থায় আপনাদের পাশের জেলা থেকে পৃথিবীতে প্রথম উলামা ইকরাম গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করছেন। জানেন আপনারা এটা? কিশোরগঞ্জে সম্মেলন হয়ে 1952 সালে নেজাম ইসলাম পার্টি গঠন হয় মৌলানা আথার আলী রহমতুল্লাহের নেতৃত্বে, সৈয়দ মসলিউদ্দিন রহমতুল্লাহের নেতৃত্বে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে ওলামাদের প্রথম অফিসিয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আজকে সে 1952 থেকে 2025 কত বছর হলো? অন্তত 70 বছরের কাছাকাছি হয়ে গেছে। 73 বছর। 73 বছরে কোথায় আমরা যে রাষ্ট্রের 70-80% মানুষ শরিয়া শাসন চায়, সেই রাষ্ট্রে 7% ভোটও নিয়ে সংসদে যেতে পারেনি। ইসলামী দলগুলোর ব্যর্থতা হলো, আপনি এই প্রচলিত কাঠামোর মধ্যে, যে কাঠামোটা নিয়ন্ত্রক অন্যরা, ভাই আপনার চায়ের কাপটা অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই, খুব ভালো দেখতেছি, কিন্তু চায়ের কাপে কি রাখা হবে এটা নির্ধারণ করতেছে আরেকজন। তো আপনার এই চায়ের কাপ দিয়ে আপনি কি করবেন? প্রচলিত ব্যবস্থাটা পশ্চিমাদের নিয়ন্ত্রিত। এই ব্যবস্থার মধ্যে আপনি চাইলেও এর বাইরে যেতে পারেন না। সেটা শহীদ মুর্শির বড় উৎকৃষ্ট উদাহরণ। মানুষ এই প্রচলিত ধারণায়, মানুষের বিশ্বাস যে এরা চায় ইসলামী শাসন ব্যবস্থা, কিন্তু মানুষের ধারণা হলো আপনি পারবেন না, কারণ তারা জানে যে এই কাপটা আপনার না, এই সিস্টেম আপনার না। তো মানুষ আপনাকে সমর্থন করে না। এখানে মানুষ বিএনপি আওয়ামী লীগকে দেয় ভোট। এর বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশের মানুষ, আমি পাকিস্তানটা বাদ দিলাম, বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একটা আওয়ামী সেকুলার বাম একটা পক্ষ, প্রথম আলো সেকুলার গোষ্ঠী আওয়ামী একটা পক্ষ, বিএনপি জামাত ইসলামী দলগুলো মাদ্রাসা মসজিদ ওয়ালারা একটা পক্ষ। দুইটা পক্ষের মধ্যে কেউ আছে অতি ডান, কেউ অতি বাম, কেউ মধ্যম ডান, কেউ মধ্যম বাম। কিন্তু এর বাহিরে যে একটা পক্ষ আছে যারা এই ধরনের এই দুইটা পক্ষকে পছন্দ করে না, তাদের ঐক্যবদ্ধ করে যদি আমরা কিছু করতে পারি, চিন্তা করতে পারি, কি ধরনের চিন্তা করব? আমরা এখানে ওই জিএমপির মতো বোম মারা, ভাই যে রাষ্ট্রের 80% মানুষ ইসলামী শাসন চায়, বোম মারবেন কেন? আপনি কি করবেন? এটার উৎকৃষ্ট উদাহরণ হলো 5ই আগস্ট। না সশস্ত্র, কিন্তু গণবিপ্লব।
মানুষের বিপ্লব, মানুষের চাহিদা। 5ই আগস্ট হয়েছে সবকিছু, শুধু আদর্শ ছিল না বলে, সিস্টেম ছিল না বলে। একটা সিস্টেমকে পতন ঘটানো হয়েছে, কি কি চাই ওটা যেহেতু প্রতিষ্ঠা করা যায় নাই, এই জন্য 5ই আগস্ট ব্যর্থ হয়েছে। আমরা আরেকটা 5ই আগস্টের জন্য ওই 90% জনগণকে ঐক্যবদ্ধ করার কাজটা আমাদেরকে করতে হবে। আমরা যদি এইটা ভাই, আপনি আপনার পরিবার যান, সব জায়গায় তৈরি আছে, করতে হবে নাকি? করতে হবে। এটার সুফলগুলো বুঝানো, মানুষকে সচেতন করা, এবং ইসলামী শাসন ব্যবস্থার লাভগুলো আগে প্রথমে আপনি নিজে জানে এগুলো মানুষকে জানানোর চেষ্টা করেন। আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু দুঃখজনক আমার আসলে আমি অভ্যস্ত না এই ধরনের আলাপ করে, আমার গলায় ধরে ফেলছে। আমি শেষে অন্য একটা বিষয়ে 2 লাইন কথা বলি। দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য শাসন, হাসিনার মতো জঘন্য শাসন আসলেই কমছে। আপনি ইদানিং কালে আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি এই আলাপ খুব কম খুঁজে পাবেন। আসামি রোজাদার স্ত্রীকে ধর্ষণ করতেছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। খুপড়ির মধ্যে, আয়না ঘরের খুপড়ির মধ্যে বছরের পর বছর বন্দি রাখা হচ্ছে। কাছ থেকে রিভলভার দিয়ে কাছ থেকে হত্যা করা হচ্ছে, যেন মগজ ছুটে হাতে লাগে গরম যে অনুভব। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলতেছেন যে একজন আসামিকে আমি এমন পাইছি, সে 1000-এর বেশি লোককে হত্যা করছে। আসামি মানে প্রশাসনের কর্মকর্তা, সে বাহিনীর কর্মকর্তা ছিল। সে বলতেছে যখন মগজ বের হয়ে যায় কাছ থেকে গুলি করলে, সেটা যখন আমার হাতে এসে লাগতো, আমার এটা আনন্দ লাগতো। এরকম ভয়াবহ দানব আধুনিক রাষ্ট্র কাঠামোতে, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ছিল না। কিন্তু এত কিছুর পরেও আপনি বাংলাদেশের মিডিয়াগুলো গত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত দেখেন, বাংলাদেশের সুশীল সমাজকে আজকে পর্যন্ত দেখেন, এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা নাই। কারণ নির্যাতনের শিকার হয়েছে কারা? ইসলামপন্থীরা। বা নির্যাতনের শিকার যদি ইসলামপন্থীরা না হতো, একটা ঘটনাকে ওরা 1000টা কাল্পল্প কাহিনীর মতো, যেমন 30 লাখ শহীদ বানায় দিচ্ছে, এরকম হাজার হাজার ঘটনা বানাইতো। কিন্তু যেহেতু ইসলামপন্থীরা এখানে আক্রান্ত হয়েছে, আপনি প্রথম আলোতে কয়টা রিপোর্ট পাইছেন এটা নিয়ে? যে এত বড় ভয়ঙ্করতম ঘটনা ঘটানো হলো বাংলাদেশের ইতিহাসে, এই ধরনের জুলুম হলো, কিন্তু আপনি মিডিয়াগুলো ব্ল্যাক আউট, এই বিষয়ে কোনো আলোচনা নেই। বরং আওয়ামী শাসন খারাপ ছিল না, এটা বোঝানোর জন্য হাজার রকমের নতুন নতুন কৌশল নেওয়া হচ্ছে। এই হলো, আপনি যদি সচেতন না হন, আপনাকে আরেকবার মারার জন্য, আরেকবার হত্যা করার জন্য, আরেকবার জুলুম করার জন্য রাস্তা তৈরি হচ্ছে। ভাইরা আমার, প্রথম বিষয় হলো আপনাকে নিজেকে সচেতন হইতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি আসলে কি চাই, আমার আসলে কি চাওয়া উচিত, এবং সেটা কিভাবে চাই। মানুষের জন্য তৈরি হন, এবং এই যে জুলুম আপনি দেখতেছেন, আপনি আসলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিকও না, বরং আপনি নাগরিকে না। এই রাষ্ট্র কাঠামোতে আপনি যদি ইসলাম পন্থার অংশ হয়ে থাকেন, আপনি নাগরিকে না। যদি নাগরিক হতো, আপনি তো এই দেশ আলোড়ন হয়ে যাওয়ার কথা যে একজন বন্দির স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে রোজাদার অবস্থায়। আপনি বরং তারা এমন কিছু ইসলামী স্কলার নিয়ে আসে, তারা ওই লোকদের পক্ষে পর্যন্ত বয়ান দিতে পারে। আমাদেরকে এই জায়গাগুলোতে নিজেদের জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, ভাই এত সুন্দর সমাজ তৈরি হয়ে আছে, শুধু সমাজটাকে কাজে লাগানো দুর্ভাগ্যজনক। এই আপনি আজকে তো জানলেন, আপনি ইন্টারনেটে এখনই খুঁজলে আপনি পাবেন পিউ রিসার্চ সেন্টারের গবেষণাপত্রগুলো, তাদের জরিপগুলো। আল্লাহর কাছে কি জবাব দেবেন? ভাইরা, যেখানে 90% মানুষ ইসলাম পন্থাকে চায়, সেই সমাজে আপনি আমি কি জবাব দেবো যে আমরা কোনো কাজ করি নাই? ভাই, প্রথমে নিজের কাজটা বোঝেন, এবং প্রয়োজনীয়তা বুঝান মানুষকে। আপনি যদি বুঝাতে পারেন, 5 আগস্ট যেমন মানুষ মাঠে নেমে আসছিল,
সত্যিকার অর্থে যদি আপনি বুঝাতে পারেন, মানুষ মাঠে নেমে আসবে। আর নিজের অধিকার, আপনি 1 বছর হয়েছে মাত্র, আপনি দেখেন আপনার অধিকার আবার আপনার ব্যাপারে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। জাকির নাইককে ফলো করতো একজন, যারা হলিয়া টেশনে হামলা চালাইছে, শুধু টুইটারে ফলো করার কারণে জাকির নাইককে ভারত থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, পিসটেপে নিষিদ্ধ করা হয়েছে। একই বয়ান আবার নিয়ে আসছে, কোথায় একজনকে ধরা পড়ছে, সে অমুকের বয়ান শুনে এজন্য অমুক দায়ী, আবার আসতেছে, মামলা হচ্ছে, আপনারা দেখছেন, এটা সিগনাল ভাই আবারও এই আইনাগর তৈরি হচ্ছে। আপনি যদি সচেতন না হন, আজকে যেরকম এখানে বসে আপনাদের এখানে, আপনারা জানেন এখানেও বেশ কিছু ষড়যন্ত্র হয়েছে আপনাদের নরসিংদীতে এই প্রোগ্রামকে কেন্দ্র করে। সচেতন হন, সচেতন হন। আমরা ভাড়াটে না, আমরা এই দেশের 90% মানুষ, আমরা আমাদের আদর্শ বলে যাব। আমি গত আগস্টে বলছিলাম 11 বা 12 তারিখ বিপ্লবের পর, তুমি তোমার কমিউনিজম প্রচার করো, আমি বাধা দিচ্ছি না। তুমি তোমার মার্কসিজম প্রচার করো, আমি বাধা দিচ্ছি না। তুমি তোমার জাতীয়তাবাদী আদর্শ প্রচার করো, আমি বাধা দিচ্ছি না। তুমি তোমার আওয়ামী আদর্শ প্রচার করো, বাধা দিচ্ছি না। আমি শরিয়া চিন্তা, শরিয়া শাসনের চিন্তা যদি আমি প্রচার করি, তুমি বাধা দেওয়ার কি? এই জায়গায় আবারও আমি বলতেছি, 1 বছর হয়ে গেছে, বাস্তব কথা হলো আমরা এই কথা জোর গলায় বলতে পারিনি। যদি আমরা জোর গলায় 1 বছর বলতে পারতাম যা আমার অধিকার, আমি বলবো আমি এই ধরনের শাসন ব্যবস্থা চাই, তুমি বাধা দেবে কেন? এই কথাটা যদি দুর্ভাগ্যজনক আমাদের না ইসলামী দলগুলো, না ইসলামী স্কলাররা, না ইসলামী মনারা এই কথা জোর গলায় বলে না বলে, তারা গলা চেপে ধরে। আপনি আপনার কথা বলেন, আমি তো কাউকে বাধা দিচ্ছি না, তুমি তোমার কথা বলো, তুমি তোমার অধিকার আছে তোমার বলার, তোমার চিন্তা প্রকাশ করার, আমার পতাকায় কেন তুমি ধরো? তোমার এই কাস্তে কুড়ালওয়ালা পতাকা, যেটা রাশিয়ান চাইনিজ পতাকা, তুমি সেটা নিয়ে মিছিল করতেছো লাল পতাকা নিয়ে, কিন্তু আমার সাদা পতাকায় কালেমা দেখা দেখলে তোমার এলার্জি হয়। কখন এটা করতে পারতেছি? আপনি যখন চুপ আছেন, আমি যখন চুপ আছি, আমি যখন বলতে শুরু করব, তখন তারা সামনে আসবেন। শক্তি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনি আপনার সম্মানিত শক্তি দেখাইতে হবে। শক্তি মানে এটা না যে আমরা কাউকে পেটাবো, আমরা মব করবো না, তোমরা তোমাদের কাজ করো। তোমরা করছো, কয়জন ইসলামপন্থীরা কয়জনকে হত্যা করছে 5 আগস্টের পরে? তোমরা রাজনৈতিক হানাহানি করে একজনকে মারতেছো, একজনকে গালি দিচ্ছ। বাংলাদেশের ইসলামপন্থীরা কয়জনকে হত্যা করছে গত 1 বছর? কয়টা জঙ্গি হামলা চালাইছে, বরং ঠেকাইছে। আমাদের এই আওয়াজটা আমাদের শক্ত গলায় বলতে হবে। ভাইরা আমার, নিজেরা যদি শক্ত গলায় না বলি, অস্তিত্বের সংকটে পড়ে যাব, এবং আরো ভয়ঙ্কর জুলুম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি আমার এই টুটাফাটা, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমার জন্য যে বিষয় রাখা হয়েছিল, আমি এই বিষয়ে হক আদায় করতে পারিনি। প্রথমত যেগুলো নোট করে নিয়ে আসছিলাম এগুলো বলতে পারিনি এই গলায় সমস্যার কারণে, আর টাইমিংও মনে হয় খুব বেশি নাই। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, এটার জন্য ক্ষমা চাচ্ছি হক আদায় করতে না পারার কারণে। আর অনেক শুক্রিয়া যারা এই আয়োজন করছেন, অনেক পরিশ্রম করছেন। আমি জানি ইনশাআল্লাহ এ ধরনের আয়োজনগুলো যদি আমাদের নিয়মিত হয়, আমাদের লক্ষ্যে, আমাদের চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। সুন্দর আয়োজন